Two pipes can fill a tank in 20 and 24 minutes respectively, and a waste pipe can empty 3 gallons per minute. All the three pipes working together can fill the tank in 15 minutes. The capacity of tank is, দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায় এবং নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়। একসাথে যদি 3টি পাইপ কাজ করে তবে ট্যাঙ্কটি ভর্তি হতে 15 মিনিট সময় লাগে। ট্যাঙ্কটিতে কত গ্যালন জল ধরে এটা বের করতে হবে আমাদের। তাহলে দেখো আমাদের এখানে বলে দেয়নি যে যেটা খালি করছে সেটা কতটা খালি করতে পারে, কত মানে পূর্ণ ট্যাঙ্ক খালি করতে একা কতটা সময় নেবে সেটা বলে দেয়নি। তা আমরা এখানে ধরে নেব লেট, তাহলে আমরা ধরে নেব লেট in x minute the empty pipe alone empty the tank. ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের দেখো একটা জিনিস হবে, সেটা হচ্ছে প্রথম ট্যাঙ্কটা যেটা হচ্ছে ভর্তি করে সেটা হচ্ছে একা ভর্তি করে 20 মিনিটে, দ্বিতীয় ট্যাঙ্কটা হচ্ছে 24 মিনিট, আর তৃতীয় ট্যাঙ্কটা x মিনিটে। তাহলে এক্ষেত্রে আমাদের টোটাল এলসিএম হবে 120x, আর আমাদের এফিসিয়েন্সিগুলো পাবো হচ্ছে 6x, 5x, আর এদিকে হচ্ছে 120। তাহলে এবার আমাদের বলে দিয়েছে পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে, এরা যদি একত্রে কাজ করে পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে 15 মিনিট সময় লাগবে। তাহলে এখানে কী হবে 120x মানে টোটাল ওয়ার্ক ডান। আর এবার হচ্ছে এরা 1 মিনিটে যদি করে তাহলে 1 মিনিটে সব পাইপগুলো যদি খোলা থাকে কতটা কাজ হবে, 6x প্লাস 5x এরা ভর্তি করছে, আর যেটা খালি করছে তাই এটা বিয়োগ হয়ে গেল, 120 বিয়োগ হয়ে গেল। তাহলে কত হচ্ছে 11x মাইনাস 120। তাহলে 11x মাইনাস 120 ইকুয়াল টু এই টাইমটা কত লাগছে তাদের 15 মিনিট। ঠিক আছে, আমরা এগুলো সব কিন্তু মিনিটের হিসাবে নিয়েছি, এখানে যেহেতু মিনিটে দেওয়া রয়েছে। এবার কাটাকুটি করলে পাবো এখানে হচ্ছে 8, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করছি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা এখানে পাবো হচ্ছে 11x মাইনাস 120 ইকুয়াল টু 8x, or 3x ইকুয়াল টু 120, or x ইকুয়াল টু হচ্ছে 40। তাহলে এই যে ভ্যালুটা পেয়ে গেলাম x এর ভ্যালু 40। তাহলে এবার দেখো বলে দিয়েছে যে ট্যাঙ্কটা 1 মিনিটে 3 গ্যালন জল ভর্তি করে, তাহলে 40 মিনিট তো ট্যাঙ্কটা খালি পাইপটা 40 মিনিট তো হচ্ছে পুরো ট্যাঙ্কটাকে খালি করতে পারে। তাহলে কতটা জল ধরবে ট্যাঙ্কে, অতএব ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 40 ইন্টু 3, কারণ কি 1 মিনিটে 3 গ্যালন ভর্তি করে খালি করতে পারে, তাহলে 40 মিনিটে খালি করবে কত 120 গ্যালন। ঠিক আছে, 120 গ্যালন খালি করবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমাদের 120 গ্যালন। এ পারসন has to cover a distance of 6 km in 45 minutes. If he covers one half of the distance in 2/3 of the total time, to cover the remaining distance in the remaining time, his speed must be, এক ব্যক্তি 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। যদি সে মোট সময় 2/3 মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে তাহলে অবশিষ্ট সময়ের বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হবে। তাহলে দেখো এক ব্যক্তি 45 মিনিট নিচ্ছে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে, তাহলে তার গতিবেগ বের হয়ে যাবে। তাহলে ভেলোসিটি মানে ভি, দূরত্ব বাই সময়, এখানে দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার আর সময় হচ্ছে 45 মিনিট, অ্যান্ড মিনিটকে হচ্ছে আমরা ঘন্টায় নিয়ে যাবো তাই জন্য 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 6/45 ইন্টু 60, তাহলে 3 আর এদিকে হচ্ছে 4, তাহলে কাটলে আবার হচ্ছে 2। তাহলে ব্যক্তিটার গতিবেগ হচ্ছে 6 মিনিটে যখন 45 কিলোমিটার পথ যাচ্ছে তখন গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলেছে সে যদি মোট সময় 2/3 মোট সময় 2/3, তাহলে মোট সময় কত ছিল তার 45 মিনিট, তাহলে এর 2/3 মানে গুণ 2/3 মানে কত হচ্ছে 30 মিনিট। তাহলে মোট সময় 2/3 মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাহলে বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হবে, মানে বাকি অবশিষ্ট সময় মানে কত, অবশিষ্ট সময় হচ্ছে 45 বিয়োগ 30 ইকুয়াল টু হচ্ছে 15 মিনিট। এই 15 মিনিট আছে বাকি দূরত্ব, বাকি দূরত্ব কত আছে, তাহলে অর্ধেক দূরত্ব চলে গেছে, তো এটা হচ্ছে অর্ধেক দূরত্ব গেছে, হাফ দূরত্ব মানে কত 6 ইন্টু হাফ মানে হচ্ছে 3 কিলোমিটার পথ সে চলে গেছে, আরও 3 কিলোমিটার 15 মিনিটে যেতে হবে, তো তাহলে
এই সময় তার গতিবেগ করতে হবে যে 3 কিলোমিটার বাই 15 মিনিট, 15/60, কারণ ঘন্টা মিনিটে উত্তর রয়েছে। তাহলে হচ্ছে 3/15 ইন্টু 60 মানে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তার গতিবেগ হবে হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। A can do half part of a work in 5 days and B can do 2/5 part of that work in 6 days. A and B together complete the work in 3, 6, 4, 5 days. 5 A 1/2 অংশ কাজ করে হচ্ছে 5 দিনে। তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? 10 দিনে। একইভাবে বি 2/5 অংশ কাজ করে 6 দিনে। তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? 6/2/5 মানে হচ্ছে 6×5/2 3 = 15 দিনে। তাহলে এবার এ একা করে 10 দিনে কাজ, যে কাজটা 10 দিনে করতে পারে, বি সেই কাজটা একা 15 দিনে করতে পারে। তাহলে এবার এদের দুজনের এলসিএম কত হবে? 30, ওয়ার্ক ডান হচ্ছে 30 বেরোলো। এবার এদের এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি বেরোবে হচ্ছে এর 3 এর 2। তাহলে এ আর বি যদি একত্রে কাজ করে তাহলে একদিনে রাখ এ অ্যান্ড বির 1 ডেজ ওয়ার্ক ডান কত হবে? একদিনের ওয়ার্ক ডান হবে হচ্ছে 3 + 2 = 5 ইউনিট। ঠিক আছে, তাহলে টোটাল টাইম কত লাগবে? টোটাল টাইম লাগবে তাদের হচ্ছে মোট টোটাল ওয়ার্ক ডান হচ্ছে 30 আর 1 ডেজ ওয়ার্ক ডান হচ্ছে 5, তাহলে হচ্ছে 6 ডে। তাদের 6 দিন লাগবে, সময় লাগবে হচ্ছে কাজটা কমপ্লিট করতে। রাইট দ্য মিসিং নাম্বার, এখানে অনুপস্থিত সংখ্যাটা লিখতে বলেছে। তাহলে 4, এখানে যে সিরিজটা হয়েছে সেটা হচ্ছে 4 × 2 + 1 = 9। একইভাবে 9 × 2 - 1 = 17, 17 × 2 + 1 = 35, 35 × 2 - 1 = 69, 69 × 2 + 1 = 139। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 69। 69 is the right answer. A train 240 meter long passed a pole in 24 seconds. How long will it take to pass a platform 650 meter long? 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে। ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় নেবে। কত সময় নেবে সেটা বের করতে হবে। তাহলে 240 মিটার লম্বা একটা ট্রেন, এটা হচ্ছে 24 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে। তাহলে ট্রেনের স্পিড কত হবে? ট্রেনের গতিবেগ কত? ট্রেনের গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটা কাটাকুটি করলে 10 আসবে। এবার বলছি ট্রেনটি 650 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে ট্রেন যখন একটা পোল অতিক্রম করবে তখন আমরা কি জানি? তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তাই জন্য তার গতিবেগ বেরিয়ে গেল এটা। এইবার ট্রেনটা যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন কি হবে? সে তার নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য কত আছে? 240 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 650। তাহলে হচ্ছে 098 890 মিটার। এবার এই ক্ষেত্রে তার কত সময় লাগবে? তাহলে টাইম কতটা লাগবে? টাইম সমান হবে 890 বাই ট্রেনের গতিবেগ হচ্ছে 10, 0 0 কাটলো 89 সেকেন্ড। তাহলে অ্যান্সার হবে কত? 89 সেকেন্ড। The ratio of a man's age and his son's age is 7:3 and the product of their age is 756. The ratio of their age after 6 years will be, দেখো ম্যানস এজ আর তার সন্স এজের রেশিও বলে দিয়েছে 7:3 এবং তাদের বয়সের প্রোডাক্ট বলেছে 756। তাহলে এদের বয়সের প্রোডাক্ট বলে দিয়েছে 756, তাহলে এদের বয়স দুটো ধরে নিই আনুপাতিক ধ্রুবক হিসাবে 7x আর এটা হচ্ছে 3x, আর x হচ্ছে আনুপাতিক ধ্রুবক। তাহলে এবার কি বলেছে? 7x × 3x = 756। এবার x² = 756/7 × 3, আচ্ছা 21। তাহলে এবার কাটাকুটি যদি করি আমরা পাবো হচ্ছে 7 10 7 10 × 70 8, আবার এদিকে কাটলে হচ্ছে 36। তাহলে x² = 36, তাহলে x = হচ্ছে 6, অনলি 6।
প্লাস মাইনাস আসবে, আমরা প্লাস ভ্যালুটা নিয়েছি, ঠিক আছে, প্লাস মাইনাস এক্স প্লাস ভ্যালু গ্রান্টেড প্লাস 6 নেওয়া আছে। তো এক্সের ভ্যালু যদি 6 হয় তাহলে এখানে এদের প্রেজেন্ট এজ কত হবে, এক্সের জায়গায় মানগুলো বসিয়ে দেবো, তাহলে 42, আর এদিকে হচ্ছে আমাদের পাবো হচ্ছে 42, আর এদিকে পাবো হচ্ছে 18 ইয়ার। তাহলে এবার 6 বছর পরে তাদের বয়সের অনুপাত, 6 বছর বাদে প্লাস 6 করে যোগ হয়ে যাবে সবার বয়স, তাহলে হচ্ছে 48:24, মানে 2:1 তাদের বয়সের অনুপাত হবে কত, 2:1। রাইট অ্যান্সার হবে 2:1। The speed of a boat in still water is 15 km per hour and the rate of the current is 3 km per hour. The distance traveled downstream in 12 minutes is, স্থির জলে একটি নৌকার গতিবেগ বলে দিয়েছে এত 15 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকাটি 12 মিনিটে স্রোতের অনুকূলে কত দূর যাবে, স্রোতের অনুকূলে কত দূর যাবে। তাহলে স্রোতের অনুকূলে সূত্র কি আছে, গতিবেগ নির্ণয় করার সূত্র হচ্ছে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। তাহলে হচ্ছে downstream speed equal to speed of boat in still water plus speed of steam, মানে স্রোতের অনুকূলের গতিবেগ, সূত্রটা হচ্ছে স্রোতের অনুকূলের গতিবেগ নৌকার স্থির জলে নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত, 15, আর স্রোতের গতিবেগ হচ্ছে 3, তাহলে হচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলেছে যে কতটা দূরত্ব অতিক্রম করবে, তাহলে 12 মিনিট পথ গিয়েছে, অতএব ওই সময়ের মধ্যে 12 মিনিটে যে দূরত্ব অতিক্রম করবে, তাহলে নির্ণেয় দূরত্ব স্রোতের অনুকূলে যখন 12 মিনিট চালাচ্ছে তখন কতটা দূরত্ব হবে, 18 গুণ 12/60। কেন 60 করলাম, মিনিটে তো 12 হয়েছে, তাহলে সব কিছু ঘন্টায় নিয়ে যাবো, তাই জন্য 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 18/5, তাহলে এটা 18/5 করলে কত হবে, 3 5 15, 30, 5 6 30, 3.6 কিলোমিটার। তাহলে কত কিলোমিটার পথ যাবে ওই সময়, 3.6 কিলোমিটার পথ যাবে। If the simple interest on 500 for 4 years is 100, then what is the interest per annum? যদি 500 টাকা 4 বছরের সরল সুদ 100 টাকা হয়, তাহলে বাৎসরিক শতকরা সুদের হার কত। তাহলে 500 টাকার 4 বছরের সুদ 8% ইন্টারেস্ট রেট ধরছে হচ্ছে, লেট দ্য ইন্টারেস্ট রেট ইজ 8%। ইন্টারেস্ট রেট যদি 8% হয় তাহলে এখানে হচ্ছে 100, তাহলে এখানে হচ্ছে কত, 100 টাকা সুদ, PRT/100, আমাদের সূত্র হচ্ছে PRT/100 ইকুয়াল টু আই। তাহলে এখানে আই এর ভ্যালু 100, তাহলে 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে হচ্ছে 20, 4 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 5, তাহলে আর এর ভ্যালু কত হলো আমাদের 5%। তাহলে অ্যান্সার হবে কত আমাদের 5%। The least number of 5 digits which is exactly divisible by 12, 15 and 18, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15 এবং 18 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য নাকি, এদের লসাগু কত হচ্ছে আগে বের করে নিতে হবে। এরকম অঙ্ক করার জন্য এদের আগে লসাগু কত বের করে নেব। তাহলে 2 দিয়ে দাও 6, 15, 9, 3 দিয়ে দাও 3 2 6, 3 5 15, 3 3 5, 3 5 15, 15 2 30, 3 3 90, 2 180। তাহলে এলসিএম আমাদের পাবো হচ্ছে কত, 180। এবার আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি কত, একের পিছে 4টে শূন্য, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটাকে আমরা 180 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত পাবো, প্রথমে হচ্ছে যাবে আমাদের 5, 5 দিয়ে দিলে হচ্ছে 900, আবার 5 দিয়ে যাব 900, তাহলে 100 পড়ে থাকলো। এবার আমাদের সংখ্যাটা কত হবে, তাহলে 180, মানে মোট 5 অঙ্কের সংখ্যা হবে তো, প্লাস 180 মাইনাস 100, তাহলে কত হবে, +80 ইকুয়াল টু
80। তাহলে অতএব নির্ণয় উত্তরটা হবে হচ্ছে ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। A is thrice as good as B and therefore is able to finish a work in 80 days less than B. Find the number of days required to complete the work if they are working together. এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং সেই কারণে এ বি এর থেকে 80 দিন আগে একটি কাজ শেষ করে। তারা একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে তা নির্ণয় করো। তাহলে দেখো এ বি এর 3 গুণ কর্মক্ষম, তাহলে এফিসিয়েন্সি অফ এ কত 3 আর এফিসিয়েন্সি অফ বি কত 1, এটাই বলেছে, এটা এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা। এফিসিয়েন্সি 3 আর এর হচ্ছে 1। তাহলে এবার যেটা বলেছে সেটা হচ্ছে এ কাজটা করে কত দিনে শেষ করে, হচ্ছে সরি এ না বি কাজটা এর থেকে, সরি এ কাজটা বি এর থেকে 80 দিন কমে করে। তাহলে বি যদি এক্স দিনে করে তাহলে এ করবে কত এক্স মাইনাস 80 দিনে কাজ করবে। এবার আমরা কি জানি দেখো টাইম, এটা হচ্ছে টাইম মানে ডে, ডে মানে টাইম, তাহলে টাইম ইন্টু এফিসিয়েন্সি মানে ওয়ার্ক ডান। আমরা জানি টাইম ইন্টু এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে কি ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম এর ওয়ার্ক ডান কত 3 ইন্টু এক্স মাইনাস 80 আর বি এর ওয়ার্ক ডান কত এক্স ইন্টু 1, এ দুটোই সমান হবে কারণ দুজনেই তো একই কাজ করছে। তাহলে এবার 3x মাইনাস 240 ইকুয়াল টু এক্স or 2x ইকুয়াল টু 240 or x ইকুয়াল টু হচ্ছে 120। এক্সের ভ্যালু বেরিয়ে গেলাম আমরা 120। এবার আমার জানতে চাইছে যে তারা একসঙ্গে কাজ করলে কত দিনে শেষ করবে। তাহলে এ কাজ করবে কত দিনে আর বি কাজ করবে কত দিন। তাহলে এক্সের ভ্যালু অনুযায়ী এর কাজ করবে 100, বি কাজ করবে 120 দিনে, আর এ কাজ করবে কত 120 মাইনাস 80 মানে হচ্ছে 120 মাইনাস 80, তাহলে হচ্ছে 40 দিনে করবে। এবার এদের দুজনের এলসিএম কত হচ্ছে 120, এদের ওয়ার্ক রেশিও তো আমরা জানি 1 আর 3, তাহলে হচ্ছে সরি 3 আর 1, তাহলে এবার এরা কত দিনে শেষ করবে কাজটা, বা এখানে না বের করে দেখালেও হবে, আমরা শুধু এটা এইটুকুনি দিনটা দেখালেই চলবে আমাদের। তাহলে তারা কত দিনে কাজ শেষ করবে, টোটাল ওয়ার্ক ডান হচ্ছে 120 আর তারা একসাথে কাজ করলে 3 প্লাস 1, তাহলে একসঙ্গে কাজ করলে হবে 3 প্লাস 1 ইউনিট কাজ হবে পার ডে, 120/4 মানে হচ্ছে 30 দিনে কাজটা শেষ হবে, 30 ডে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 30 ডে। A started a business with 30,000 and after 4 months B joined with a and is his partner. After a year the profit is divided in the ratio of 2:3. What is the B's contribution in the capital? এ 30,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন এবং তার 4 মাস পরে বি এর সাথে ওই ব্যবসায় যুক্ত হন। 1 বছর পরে 2:3 অনুপাতে তাদের লাভ্যাংশ ভাগ করা হয়, ওই ব্যবসায় বি এর মূলধন কত নির্ণয় করতে বলেছে। তাহলে এ কত টাকা নির্ণয় করছে আর বি কত টাকা নিয়েছে। এ হচ্ছে 30,000 টাকা নিয়ে ব্যবসায় বসেছে, এবার পুরো টাকাটা 12 মাস কেটেছে, আর বি তার ঠিক 4 মাস বাদে কত টাকা নিয়ে বসেছে জানি না, তার আমরা ধরে নিলাম এক্স টাকা নিয়ে বসেছে বি। তাহলে এক্ষেত্রে সে 8 মাস টাকা খাটাবে, কাটাকুটি যদি করে আমরা পাবো 4 2 8 3 4 12, আর এদিকে যদি হিসাব করি আমরা, আচ্ছা এটা এইভাবেই রাখি, এ করতে হবে না। এবার তাদের প্রফিট রেশিও বলে দিয়েছে 2:3, তাহলে 30,000 ইন্টু 3 বাই এক্স ইন্টু 2 ইকুয়াল টু 2/3, কারণ এদের প্রফিট রেশিও তো এটাই কি দাঁড়াবে, মানে এইটাই এই অনুপাতটা সমান সমান এইটা 2:3, মানে এটা এভাবে লেখা যায়। তাহলে এবার আমরা কি করব, এটাকে যদি কাটাকুটি করি তাহলে আমরা এখানে পেয়ে যাব 15,000 আর এক্সের ভ্যালু কত পাবো, এক্সের ভ্যালু আমরা পেয়ে যাব এখানে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 7500, তাহলে এক্সের ভ্যালু আমরা কত পাবো 900 আর 9 না 5 9 45 এর 5 হাতে 4 7 9 63 আর 4 67 67500, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম এটা। এবার বি এর মূলধনই এইটা ছিল এক্স আমাদের, তাহলে 67500, ডি হচ্ছে রাইট অ্যান্সার। A vendor loses the selling price of 4 orange on selling 36 oranges, his loss percentage. এক বিক্রেতা 36টি কমলালেবু বিক্রি করে যে পরিমাণ লোকসান করেন তার 4টি কমলালেবু বিক্রয় মূল্য, তার লোকসানের হার কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো একজন বিক্রেতা সেল করে 4টে কমলালেবু সেল করছে, তার জন্য
তার 4টে কমলা লেবু লস করছে, 4টে কমলা লেবুর সেলিংয়ের দাম লস করছে যখন সে 36টা সেল করছে। তাহলে প্রতিটা কমলা লেবুর যদি দাম 1 টাকা হয়, লেট দ্য প্রাইস অফ অরেঞ্জেস ইকুয়াল টু 1। তাহলে প্রত্যেকটা কমলা লেবুর যদি সেল প্রাইস যদি 1 টাকা হয়, কস্ট প্রাইস যদি 1 টাকা হয়, তাহলে সে 36টা কমলা লেবু বেচেছে, তার সাথে লস করেছে কত, 4 টাকা। তাহলে মোট 40টা তার সিপি। তখন 40 টাকা সিপি হচ্ছে তার, 40 টাকা সিপিতে সে 4 টাকা লস করেছে। তাহলে শতকরা হিসাবে কত লস করছে, 4 10 40, 10 কাটলে 10 এখানে, তাহলে কত হচ্ছে 10%। তার লসের হার কত, 10%। A train starts from Howrah at 8 am and reaches Burdwan at 12 noon. Another train leaves Burdwan at 9 am and reaches Howrah at 12 noon. When do they meet? একটি ট্রেন সকাল 8টায় হাওড়া থেকে যাত্রা শুরু করে দুপুর 12টায় বর্ধমানে পৌঁছায়। অপর একটি ট্রেন সকাল 7টায় বর্ধমান থেকে যাত্রা শুরু করে দুপুর 12টায় হাওড়ায় পৌঁছায়। কখন তারা মিলিত হবে? A train starts from Howrah at 8 am and reaches Burdwan at 12 noon. Another train leaves Burdwan 9 am and reaches Howrah at 12 noon. When do they meet? একটি ট্রেন সকাল 8টায় হাওড়া থেকে যাত্রা শুরু করে দুপুর 12টায় বর্ধমানে পৌঁছায়। অপর একটি ট্রেন সকাল 7টায় বর্ধমান থেকে যাত্রা শুরু করে দুপুর 12টায় হাওড়ায় পৌঁছায়। কখন তারা মিলিত হবে? এবার কখন তারা মিলিত হবে যদি দেখতে চাই আমরা, দুটো ট্রেন রয়েছে, দুটো ট্রেনের টাইমিং ডিস্টেন্সটা আমরা দেখে নেব। তার আগে এটা হচ্ছে হাওড়া, বর্ধমান স্টেশন, এটা হাওড়া স্টেশন। তাহলে বর্ধমান থেকে হাওড়া এই ডিস্টেন্সটা আমাদের ইন্ডিকেট করে দেয়নি, আমরা ধরে নিচ্ছি এর মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে x কিলোমিটার। ঠিক আছে, এইবার একটা ট্রেন বর্ধমান থেকে যেটা হাওড়ার দিকে যাচ্ছে, ধরলাম ট্রেনটার নাম দিয়ে দিলাম এ ট্রেন। এটার সময় নিচ্ছে কত, 4 ঘন্টা, 8টার সময় শুরু করছে, 12টায় শেষ করছে। আবার একটা ট্রেন যেটা হচ্ছে হাওড়া থেকে স্টার্ট করে বর্ধমানে আসে, এটা 9টার সময় স্টার্ট করছে, 12টায় গিয়ে শেষ করছে। এই ট্রেনটার নাম দিয়ে দিলাম বি। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে যে এ ট্রেনের স্পিড কত হবে, এক্স কিলোমিটার, প্রত্যেকে তো এক্স কিলোমিটার পথ যাবে। এ ট্রেন 4 ঘন্টা সময় নিয়েছে, তাহলে x/4 কিলোমিটার প্রতি ঘন্টা। বি ট্রেনের স্পিড কত হবে, বি ট্রেনের স্পিড হবে হচ্ছে x/3, 3 ঘন্টা যেহেতু সময় নিয়েছে, কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দুটো ট্রেনের ক্ষেত্রে দেখো, এটা 8টার সময় শুরু করেছে আর বিটা হচ্ছে 9টার সময় শুরু করেছে, তাহলে 1 ঘন্টা আগে শুরু করেছে, তাহলে 1 ঘন্টায় এ ট্রেন কিছুটা দূরত্ব এগিয়ে থাকবে। তাহলে সেই দূরত্বটা কতটা হবে, x/4, কারণ 1 ঘন্টা x/4 কিলোমিটার পথ যাবে, যেহেতু গতিবেগ বলে দিয়েছে x/4 কিলোমিটার পার আওয়ার। তাহলে রিমেনিং ডিস্টেন্স, মানে 1 ঘন্টা বাদে যে ডিস্টেন্সটা পড়ে থাকবে, সেই ডিস্টেন্সের মধ্যেই তারা সবাই মিলিত হবে। সেই টাইমের মধ্যে তারা মিলিত হবে। সেই টাইমটা কত, রিমেনিং ডিস্টেন্স, সেই রিমেনিং ডিস্টেন্সটা কত দেখা যাবে। রিমেনিং ডিস্টেন্স অফ এ কত, x মাইনাস x/4, কারণ হচ্ছে 1 ঘন্টা x/4 কিলোমিটার গেছে, তাহলে হচ্ছে 3x/4 কিলোমিটার হচ্ছে রিমেনিং ডিস্টেন্স, যে ডিস্টেন্সের মধ্যে এ আর বি ট্রেন দুটোই মিলিত হবে। এবার হচ্ছে আমরা জানি কি রিলেটিভ স্পিড দুটো ট্রেনের যোগ হবে। রিলেটিভ স্পিড কত, দুটো বিপরীত দিক থেকে আসে, রিলেটিভ স্পিড x/4 প্লাস x/3, এর দুটো ট্রেনের রিলেটিভ স্পিড এইটা, তাহলে হচ্ছে 12, তাহলে হচ্ছে 3x প্লাস 4x, তাহলে হচ্ছে 7x/12, এত কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে এদের রিলেটিভ স্পিড বেরিয়ে গেল। এবার টোটাল ডিস্টেন্সকে যদি রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো, টাইম পেয়ে যাব। তাহলে টোটাল ডিস্টেন্স কত আমাদের এখানে, রিমেনিং ডিস্টেন্সটাই টোটাল ডিস্টেন্স, মানে এই 3x/4 টোটাল ডিস্টেন্স, এটাকে আমরা কি করছি, রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করছি। রিলেটিভ স্পিড কত আমাদের, 7x/12। তাহলে এবার এখানে কেটে গেলে কি পাবো আমরা, 4 কাটলে এখানে 3, তাহলে হচ্ছে 9/7 আওয়ার। এই সময়ের মধ্যে হচ্ছে ট্রেন দুটো
একে অপরের সাথে মিট করবে। তাহলে এই 9/7 আওয়ার মানে কত? 9/7 আওয়ারকে একটু ভাগ করে দেবো আমরা। তাহলে 9/7 আওয়ার, যদি কেউ বুঝতে না পারে আবার বলছি, এই যেখানে টোটাল ডিস্ট্যান্স, এখানে টোটাল ডিস্ট্যান্স কিন্তু এক্স ধরলে হবে না, টোটাল ডিস্ট্যান্স বাই রিমেনিং স্পিড, রিলেটিভ স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 3x/4 আর রিলেটিভ স্পিড আমরা বের করেছি 7x/12। তাহলে কত হচ্ছে, 4 কাটলে এখানে 3, x কেটে গেল, তাহলে হচ্ছে 9/7, 3টা উপরে গিয়ে গুণ হয়ে গেছে, এত ঘন্টা। এবার 9/7 আওয়ার মানে কত, 9 ভাগ করলে 172, তাহলে 1/2 ঘন্টা। তাহলে 1/2 ঘন্টা মানে কি 1 ঘন্টা, আর 2/7 ঘন্টা মানে এটা কি বেরোয় দেখা যাক, 2/7 গুণ 60 মিনিটে প্রকাশ করে দিলাম আমরা, ঠিক আছে। তাহলে 120/7, তাহলে 120 এলো, তাহলে 7 দিয়ে দিলে হচ্ছে 7 17 119, তাহলে 17/1 মিনিট, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা 17/1 মিনিট। দেখো 1 ঘন্টা 17/1 মিনিট মানে, তাহলে 9টার সময় তো আমরা 9টার সময় হচ্ছে দুটো ট্রেন একসাথে, দুটো ট্রেনের জার্নি, স্টার্টিং জার্নি নিয়ে নিয়েছি আমরা, কারণ 8টার সময় ও স্টার্ট করেছিল এ ট্রেন যদিও 8টার সময় স্টার্ট করেছিল, আর বি ট্রেনটা যদিও 9টার সময় স্টার্ট করেছিল, কিন্তু এই 1 ঘন্টা চলে যাওয়ার পর মানে এ যখন 9টার সময় গিয়ে পৌঁছালো, এই 9টার সময় দাঁড়িয়ে দুটো ট্রেনের মধ্যে ডিস্টেন্স আর তাদের স্পিড নিয়ে আমরা হিসাবটা করেছি। এটা কিন্তু প্রথমেই আমরা বলে দিয়েছি। তাই জন্য আমরা হিসাবটা করব যে কটার সময় মিলিত হয়েছে, তাই জন্য 9টার সময় হিসাব করব, 9 AM প্লাস এইটা, তাহলে হচ্ছে কত হবে, 10 AM 17/1 10টা, মানে অর্থাৎ 10টায় 17/1 মিনিট, এই সময় তারা মিলিত হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে 10টা, সকাল 10টা 17/1 মিনিট, 717 minutes past 10 AM. A boy's height is 133 centimeter at the end of a year. His height increased by 6.4% during the year. Find his height and the beginning of the year. বছরের শেষে একটি বালকের উচ্চতা 133 সেন্টিমিটার, যদি বছরে তার উচ্চতা 6.4% করে বৃদ্ধি পায়, তবে বছরের শুরুতে তার উচ্চতা কত ছিল সেটা জানতে চেয়েছে। তাহলে বছরের শেষে একটি বালকের উচ্চতা কত হয়েছে, 133। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট দ্য height of the boy in the initial of the year, height of the boy beginning of that year is x, ঠিক আছে। তাহলে হাইট ছিল x সেন্টিমিটার বিগিনিং ইয়ারে, এবার সেটা বেড়ে গিয়ে হয়েছে 133। তাহলে এবারটা সূত্র হচ্ছে 1 প্লাস আর এর মান হচ্ছে 6.4/100 টু দি পাওয়ার 1, এক বছরের হিসাব করতে হবে আমাদের। তাহলে 133 ইকুয়াল টু এক্স ইন্টু 106.4/100, এখানে পয়েন্ট উঠে গেলে 10, এখানে হচ্ছে কাটাকুটি করি আমরা, কাটাকুটি করলে কত পাওয়া যায় দেখা যাক, 4 দিয়ে কাটলে 4 2 8, 26, 4 6 24, 24 আবার 4 6 24, 4 দিয়ে কাটলে এখানে হচ্ছে 25, 266, 133 2 266, আবার এখানে কাটলে হচ্ছে 5। তাহলে এক্স এর ভ্যালু হবে কত, 125 সেন্টিমিটার। তাহলে 125 সেন্টিমিটার হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বছরের শুরুতে বালকটির উচ্চতা ছিল হচ্ছে 125 সেন্টিমিটার। লাস্ট উইক 8,000 copies of a certain magazine were sold. This week 7% more copies were sold. How many copies of the magazine were sold this week? গত সপ্তাহে একটি ম্যাগাজিনের 8,000 কপি বিক্রি হয়, এই সপ্তাহে 7% বেশি কপি বিক্রি হলে এই সপ্তাহে কপি ম্যাগাজিন বিক্রি হয়েছে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে শেষ সপ্তাহে কতটা বিক্রি হয়েছে, 8,000, আর এই সপ্তাহে 7% বেশি হয়ে গেছে। 7% বেশি হওয়া মানে কি 107/100 কেটে গেলে কত হবে, 7 8 56, আচ্ছা শূন্যটা বসিয়ে দিয়ে আগে, 7 8 56 আর 8 10কে হ্যাঁ সরি 8 1 8, 8560। তাহলে অ্যান্সারটা হবে 8560, এত কপি, ঠিক আছে, এত কপি হচ্ছে বিক্রি হয়েছে। তাহলে 8560 হচ্ছে রাইট অ্যান্সার।
বাই সেলিং আ বাইসাইকেল ফর 2050 a shopkeeper gains 25%. If the profit is reduced to 10%, then the selling price will be. একজন দোকানদার একটি বাইসাইকেল 20-50 টাকায় বিক্রি করে 25% লাভ করেন। কত টাকায় বাইসাইকেলটি বিক্রি করলে তার লাভের পরিমাণ কমে 10% হবে। তাহলে সিপি কত হবে? সেলিং প্রাইস বাই 100 প্লাস প্রফিট পার্সেন্ট, ঠিক আছে, ইন্টু 100, এটাই তো আমাদের হিসাব। তাহলে সেলিং প্রাইস সেলিং প্রাইস হচ্ছে 2050 আর প্রফিট পার্সেন্ট কত আমাদের 125 ইন্টু 100। তাহলে কাটাকুটি করলে 5 আর এদিকে হচ্ছে 4 আর এদিকে কাটলে হচ্ছে 40410। তাহলে এখানে পাবো কত? 0416। এত টাকা হচ্ছে সিপি হচ্ছে এত টাকা পেয়ে গেলাম। এবার এটাকে আবার নিউ এসপি এসেছে যেখানে হচ্ছে 10% প্রফিট, 10% প্রফিটে এসপি কত হবে তাহলে? 1640 ইন্টু 110 বাই 100, 0 করে কেটে গেল সব। তাহলে 4 6 66 70 শূন্য হাতে 7, 11কে 11 সাথে 1804 টাকা। তাহলে 1804 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে একটা সিকোয়েন্স দিয়ে দিয়েছে। সিকোয়েন্সটা কীভাবে আমরা সলভ করবো চলো দেখে নেওয়া যায়। সিকোয়েন্সটা সলভ করার আগে বলে রাখি এটাকে খুব 1 সেকেন্ডে করা যায়। আর পুরো ডিটেলস কনসেপ্টটা নেওয়ার জন্য আমরা কনসেপ্টটা আলাদাভাবে আমরা এটা দিয়ে রেখে দিয়েছি বা এখানেও আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কনসেপ্টটা দিচ্ছি, তারপরে আমরা সিকোয়েন্সটা 1 সেকেন্ডে কীভাবে করবে সেটাও আমরা বলে দিচ্ছি, ঠিক আছে? আগে কনসেপ্টটা দেখে নাও, তাহলে তোমাদের মানে 1 সেকেন্ডে কীভাবে করবে এটা সব একদম পুরো মাথার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? ওকে, চলো স্টার্ট। দেখো প্রথমে এই যে সংখ্যাটা দিয়ে দিয়েছে 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/42, হ্যাঁ, প্লাস 1/56 প্লাস 1/72 প্লাস 1/90 প্লাস 1/110 প্লাস 1/132। এটাকে আমরা এরমভাবে ভাঙবো কীভাবে না, 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4 প্লাস 1/4 ইন্টু 5 প্লাস 1/5 ইন্টু 6 প্লাস 1/6 ইন্টু 7 প্লাস 1/7 ইন্টু 8 প্লাস 1/8 ইন্টু 9 প্লাস 1/9 ইন্টু 10 প্লাস 1/10 ইন্টু 11 প্লাস 1/11 ইন্টু 12। এটা ভাঙা হয়ে গেল। এবার ওয়ানগুলোকে আমরা এইভাবে রিপ্লেস করব 2 - 1 নিচের সংখ্যাগুলো দ্বারা বিয়োগ করে দিয়ে। 1 ইন্টু 2 যেমন আছে নিচে থাকবে, কোনো মানের কোনো পরিবর্তন কিন্তু হবে না। 3 - 2 মানে 2 ইন্টু 3 বাই 4 - 3 বাই 3 ইন্টু 4 প্লাস 5 - 4 বাই 4 ইন্টু 5 প্লাস 6 - 5 বাই 5 ইন্টু 6 প্লাস 7 - 6 বাই 6 ইন্টু 7 প্লাস 8 - 7 বাই 7 ইন্টু 8 প্লাস 9 - 8 বাই 8 ইন্টু 9 প্লাস 10 - 9 ইন্টু 9 ইন্টু 10 প্লাস 11 - 10 বাই 10 ইন্টু 11 প্লাস 12 - 11 বাই 11 ইন্টু 12। এবার এগুলোকে যদি ভাগ করে দিই তাহলে কী পাবো আমরা? প্রথমটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে -1/2, একইভাবে প্রথমটা হচ্ছে 1/2 -1/3, একইভাবে এখানেও প্লাস 1/3 -1/4 প্লাস 1/4 -1/5 প্লাস 1/5 -1/6 প্লাস 1/6 -1/7 প্লাস 1/7 -1/6। তাহলে 8 এটা, তারপরে হচ্ছে প্লাস 1/8 মাইনাস 1/9 প্লাস 1/9 মাইনাস 1/10 প্লাস 1/10 মাইনাস 1/11 প্লাস 1/11 মাইনাস 1/12। দেখো সব কটা কেটে যাবে, কেটে গিয়ে লাস্টে পড়ে থাকবে 1 - 1/12। এটা ক্যালকুলেশন করলে কী পাবো আমরা? 11/12। তাহলে 11/12 হচ্ছে
রাইট অ্যান্সার। এইবার যে কনসেপ্টের কথাটা যেটা বলি, কেন এটা বললাম, একটুখানি টাইম নিলাম, কারণ একটাই, যে এই অঙ্কটার করার জন্য যে শর্ট ট্রিকটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ফার্স্ট টার্ম নেবো আর লাস্ট টার্ম। এই যে সেকেন্ড লাইনটা তো তোমরা ভাঙলে বোঝা গেলে, এই যে সেকেন্ড লাইনটা, এই লাইনটা তোমরা ভাঙলে বুঝতে পারলে। এই লাইনের প্রথম টার্মটা কত আছে 1, আর লাস্ট টার্মটা কত আছে দেখো 12। তাহলে এরকম যখন সিকোয়েন্স দেবে, দেখবে সিকোয়েন্সটা এরকম ভাঙলে পরস্পরের গুণ আকারে রয়েছে এইভাবে, তার সিকোয়েন্সটা এইভাবে থাকলে তখন কী করবে, ফার্স্ট টার্ম বিয়োগ লাস্ট টার্ম, অর্থাৎ 1 - 1/12। এখানে যেটা হচ্ছে, অন্য জায়গায় যেটা থাকবে সেটা হবে, তাহলে হবে কত 11/12। এটাই হচ্ছে শর্ট ট্রিক, ঠিক আছে। তাহলে ফার্স্ট টার্মটাকে নেবো, ফার্স্ট টার্ম কত আছে 1, আর এটাকে ভাঙলে পাচ্ছি 11 × 12, মানে লাস্ট টার্মে হচ্ছে 12 আছে, 1/12 আসবে এখানে অবশ্যই, তখন হচ্ছে কত হবে 11/12। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। A batsman makes a score of 84 runs in the 21 first innings and thus increase his average by 2 runs. His average runs after 21st inning is, একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে 84 রান করায় যদি তার গড় রান 2 রান বাড়ে, তবে 21তম ইনিংসের পরে তার গড় রান কত হবে। তাহলে ধরি ব্যাটসম্যানটার 20তম ইনিংস অবধি তার 20 ইনিংসের গড় রান হচ্ছে অ্যাভারেজ রান হচ্ছে এক্স, আর 25 ইনিংসে গিয়ে তার গড় রান কী হয়েছে 2 বেড়ে গেছে, তাহলে x+2 হয়ে গেছে। তাহলে এবার আমাদের কি হয়েছে, 21st ইনিংসের রান হচ্ছে, মোটাল রান হচ্ছে 21st ইনিংসে মিলে 21 × x+2, আর 20 ইনিংসের গড় রান হচ্ছে 20x, মোট রান 20x ইকুয়াল টু 84 বিয়োগ দিলে, কারণ ডিফারেন্স 84 কেন, কারণ এই ইনিংসটা হচ্ছে সে 84 রান করেছে। এবার এটাকে ক্যালকুলেট করলে আমরা কী পাবো, ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 21x + 42 - 20x ইকুয়াল টু 84, আর এদিকে হচ্ছে 20 x ইকুয়াল টু 42, তাহলে x এর মান 42। বলেছে এবার 21st ইনিংসে তার আফটার 25 ইনিংস তার কত রান হবে, তাহলে 21st ইনিংসে বলা হচ্ছে 2 রান গড় বেশি হবে, তাহলে x এর মান যদি 42 হয়, এক্স মানে হচ্ছে গড় রান ছিল, তাহলে 21st ইনিংসের পরে তার গড় রান হবে 42 + 2 ইকুয়াল টু 44। তাহলে রাইট অ্যান্সার হবে আমাদের কত 44। A sum of money is divided among 160 males and some females in the ratio of 16:21. Individually, each male gets 4 and female 3. The total number of male is, তাহলে মেল আর ফিমেলের রেশিওটা বলে দিয়েছে তারা টাকার অনুপাতে পেয়েছে। টোটাল মেল টাকা পেয়েছে 16, আর ফিমেলরা যে টাকাটা পেয়েছে তাদের অনুপাত হচ্ছে 16:21। এবার টোটাল মেলের সংখ্যা বলে দিয়েছে দেখো আমাদের 16টা, টোটাল মেলের সংখ্যা বলে দিয়েছে 16। এবার দেখো এদের যেহেতু টাকার অনুপাত বলেছে, টোটাল অনুপাতটা মানে টাকার অনুপাত আর ওদের সংখ্যার অনুপাতের গুণফল এটা, তাহলে এবার প্রাইস রেশিও কত, মেল আর ফিমেলের প্রাইস রেশিও হচ্ছে 4:3, কারণ প্রত্যেকটা মেল 4 টাকা, প্রত্যেকটা ফিমেল 3 টাকা পাবে। তাহলে এখানে আমরা শর্ট ট্রিকটা আগে বলছি, তারপরে অন্য বেসিক মেথডে বলে দেবো যদি কেউ শর্ট ট্রিক বুঝতে না পারো। তাহলে 16/3 4, আর 21/3, তাহলে কত হচ্ছে এখানে আমাদের 4, আর এখানে হচ্ছে 7, তাহলে 4:7 এদের রেশিও। এবার এটা কী পেলো, টোটাল নাম্বার মানে স্টুডেন্টের নাম্বার, ঠিক আছে। তো মেল নাম্বার 4 আর ফিমেলের নাম্বার হচ্ছে 7, তাহলে এই 4 ইউনিট মানে কত 160, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে হচ্ছে 40, তাহলে 1 ইউনিটের ভ্যালু 40 হলে 7 ইউনিটের ভ্যালু কত হবে, 7 × 40 মানে 280, তাহলে অ্যান্সার হবে আমাদের হচ্ছে 280। এবার যদি কেউ এটা বুঝতে না পারো রেশিও মেথডে, তখন আমরা বেসিক মেথডে করছি। দেখো টোটাল টাকা পেয়েছে কত 16x আর 21x, তো 16x টাকা পেয়েছে আর এ পেয়েছে 21x টাকা পেয়েছে, আর টোটাল মেলের সংখ্যা দেখো 160, মেলের সংখ্যা হচ্ছে 160, ঠিক আছে। এবার প্রত্যেকটা মেল কত টাকা করে পেয়েছে না, প্রত্যেকটা মেল পেয়েছে হচ্ছে 104 টাকা করে, তাহলে 4 টাকা করে যদি পায় তাহলে গুণ 4, তাহলে 4 × 64 640 টাকা পেয়েছে। এবার এই 640 টাকা যে পেয়েছে সেটা কি বলে দিয়েছে, 640 টাকা মানে 16 ইউনিট, ঠিক আছে। 640 টাকা মানে কত 16,
মানে 16x মানে 640, আরও ভালোভাবে বললে 16k, ধরো 16k মানে হচ্ছে 640। কে কেন নিয়েছি? আনুপাতিক ধ্রুবক, মানে মেল আর ফিমেলের টাকা আর তাদের সংখ্যার অনুপাত গুণ করে কিন্তু এটা এসেছে। মানে একটা মেল 4 টাকা পেয়েছে, আর মেলের সংখ্যা আর ফিমেলের সংখ্যার অনুপাত ধরো এক্স ওয়াই বা কে যা হোক ধরা হয়েছে, এটা অনুপাত করে এটা এসেছে। তাহলে 16k এর ভ্যালু হচ্ছে 640। তাহলে এখানে কে এর ভ্যালু কত আসবে? 40। তাহলে কে এর ভ্যালু যদি 40 হয়, তাহলে 21k এর ভ্যালু কত হবে? 21 ইন্টু 40। এর প্রত্যেকটা ফিমেল আবার 3 টাকা করে পেয়েছে, তাই 3 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ভাগ করলে কত হবো? 7। তাহলে কত হচ্ছে অ্যান্সার? 280। তাহলে 280 হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। 60% of a number is equal to the 3/5 of the other number. What is the ratio between the first number and second number? তাহলে 60% of a number, মানে ধরে নিই প্রথম নাম্বারটা x, x এর 60% মানে 60/100, আর দ্বিতীয় নাম্বারটা ধরে নিচ্ছে হচ্ছে y, তার 3/5। তাহলে এটাকে কাটাকুটি করলে 3 আর এটাকে কাটাকুটি করলে 5, 3/5 3/5 ওয়াই দিক থেকে কেটে গেল। তাহলে x/y সমান সমান কত হবে? 1/1। তাহলে x/y ইকুয়াল টু 1:1। আমরা এখানে কিন্তু দুটো নাম্বার ধরেছি। লেট দ্য টু নাম্বার ইজ এক্স অ্যান্ড ওয়াই। ওকে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এ। The profit earned after selling an article is for 1864 is same as loss incurred after selling the article 1490. What is the cost price of the article? একটি দ্রব্য 1864 টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয়, সেই একই পরিমাণ লোকসান হয় যদি দ্রব্যটি 1490 টাকায় বিক্রি করে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 1864 টাকায় বিক্রি করেছে, তাতে কি হয়েছে? লাভ হয়েছে। আর 1490 টাকায় বিক্রি করেছে, তখন হচ্ছে লোকসান হয়েছে। তাহলে এই দুটো একটা লাভ আর লোকসানের বিক্রি মূল্য, ঠিক আছে? প্রফিট সেলিং আর লস সেলিংয়ের মধ্যে ডিফারেন্স কত হয়েছে? 4 9 হচ্ছে 17 7 হাতে 1 7 আর 4 কে 5 আর কত হলো 8 3 374 টাকা। এই 374 টাকা মানে কি? মানে আমার ধরে এটাকে শর্টে করছি আমি, বটে করে দিচ্ছি। এটা 374 টাকা মানে 2x, মানে দ্বিগুণ। দুটোই এর মধ্যে প্রফিট লস দুটোই আছে তো না? তাহলে 2x ইকুয়াল টু, মানে আমি ধরে নিয়েছি প্রফিট আর লস হচ্ছে সেম প্রফিট লস হয়েছে, তাহলে সেটার মান ভ্যালু হচ্ছে আমাদের x ধরে নিয়েছি আমি। তাহলে x যদি ভ্যালু সেটা ধরে নিই আমরা, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা কোথায় গিয়ে দাঁড়াবে? 2x ইকুয়াল টু 374, x ইকুয়াল টু হচ্ছে 18187। x এর ভ্যালু যদি 187, এবার কস্ট প্রাইস জানতে আছে। এবার যদি এখান থেকে হয় তাহলে এটার থেকে বিয়োগ দিয়ে দেবো, আর এটার সাথে হলে যেটা লস করেছিল সেটাতে হলে যোগ করে দেবো। তাহলে যে কোনো একটা নেবো, 1490 প্লাস 187, তাহলে কত হচ্ছে? 7 8 9 17 7 হাতে 1 14 15 16, 1677 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি কেউ বুঝতে না পারো, দেখো অঙ্কটা আমরা এইভাবে করছি। ধরি সে x টাকা হচ্ছে লস অথবা লাভ করেছিল, ক্ষতি লাভ ও ক্ষতি করেছিল, কারণ লাভ আর ক্ষতির পরিমাণ সমান, তাই তো করেছিল। এটা ধরে নিলাম। তাহলে 1864 এই টাকা থেকে x টাকা বাদ দেবো। এই টাকাটা তো লাভ করেছে, প্রফিট হয়েছে এই টাকাটা, সেলিং করেছে এই টাকাটা, তার থেকে যে টাকাটা লাভ করে সেটা বিয়োগ দিলে কী পাবো আমরা? মানে এসপি মাইনাস সিপি, পি মাইনাস সিপি পাবো। মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে ক্রয় মূল্য পাবো, একটা ঠিক করলাম। আর এবার হচ্ছে ক্রয় মূল্য যেটা, সেই ক্রয় মূল্য কী আছে জানি না আমরা। তাহলে এক্স প্লাস 1490, এটা মানে ক্রয় মূল্য আমাদের। তাহলে যখন লস করছে তখন কি হচ্ছে? প্রফিট প্লাস এসপি ইকুয়াল টু সিপিআই। যখন কি হয় না, এসপিটা মাইনাসে থাকে, ঠিক আছে? এটা করলেও ক্রয় মূল্য আসতে পারে। তো কোন কন্ডিশনে? যখন হচ্ছে লস হবে, এখানে লস হলে তখন এটা হবে, আর এটা হচ্ছে গেন হলে যখন, মানে লাভ করবে যখন, তখন এইটা হবে, ঠিক আছে? তখন এবার হিসাব করবো আমরা। তাহলে 2x, উভয় দিকে x নিয়ে এসেছি, তাহলে হচ্ছে পেলে হিসাব করলে পাবো হচ্ছে এটা এই দুটো বিয়োগ হয়ে যাবে, 1864 মাইনাস 1490। তাহলে 2x ইকুয়াল টু 374, x এর ভ্যালু হচ্ছে 187,
এবার যে কোনো একটা এক্সের জায়গায় মান পুট করে দেবো, যে কোনো একটা এক্সের জায়গায় মানটা পুট করে দেবো। 1864 মাইনাস 187, আগের বারে এটা যোগ করেছিলাম, এটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে কত হবে, সরি 7 দাও 14, হাতে 1, 8 আর 1 9 আর কত হলো 17, 7 দাও 17, হাতে 1, 1 আর 1 2, 8 16, তাহলে 1677 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। If two dice are thrown, how many different possibilities are there that the addition of their outcome is 8? যদি দুটি ডাইস একসাথে চালা হয় তাহলে কতগুলি বিভিন্ন উপায়ে তাদের ফলাফলের যোগফল 8 হবে। তাহলে দেখো দুটো ডাইস নিয়েছি, দুটো ডাইসে 1 থেকে 6 অবধি আছে, তাহলে কত কত কন্ডিশনে আমাদের এক্স প্লাস ওয়াই, একটা ডাইস এক্স বললো একটা ডাইসে ওয়াই বললো, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কন্ডিশন বা ফলাফলের যোগফল হবে 8 হবে। তাহলে কী কী হতে পারে, একটা হতে পারে 6 2 8 হতে পারে, প্রথম ডাইসে 6 পড়লো দ্বিতীয় ডাইসে 2 পড়লো, 8 হতে পারে। একইভাবে প্রথম ডাইসে 4 পড়লো দ্বিতীয় ডাইসে 4 পড়লো, 8 হতে পারে। একইভাবে প্রথম ডাইসে 3 পড়লো দ্বিতীয় ডাইসে 5 পড়লো, 8 হতে পারে। একইভাবে প্রথম ডাইসে 2 পড়েছে দ্বিতীয় ডাইসে 6 পড়েছে, 8 হবে। একইভাবে প্রথম ডাইসে 5 পড়েছে দ্বিতীয় ডাইসে 3 পড়েছে, 8 হবে। এছাড়া আর অন্য কোনো উপায় আমরা পাবো না, অন্য কোনো কম্বিনেশন পাবো না যেখানে হচ্ছে আমাদের 8 তৈরি করতে পারবো। তাহলে 1 2 3 4 5, এতে 5টা কম্বিনেশন থাকবে যেখানে হচ্ছে আমরা আউটকাম 8 পাবো। দুটো ডাইসকে যদি চালি একসাথে তাহলে এই 5টা উপায় থাকবে যেখানে আমরা 8 তৈরি হতে পারবে। HCF of two numbers is 13 if they are in the ratio of 5:7, find the number। দেখো যখনই HCF বলে দেবে আর রেশিও বলে দেবে তখন কি করতে হবে, HCFকে মানে গসাগু হচ্ছে 13 এবং অনুপাত যদি 5:7 হয়, সংখ্যা দুটি কত, তাহলে গসাগু তো 13 আর অনুপাতের সাথে কি হবে গুণ হয়ে যাবে সবসময়, 5 × 13 আর 7 × 13, তাহলে 5 13 65, 7 13 91। ওকে, তাহলে সংখ্যা দুটো হবে কত, 65 আর 91, 65 আর 91। Speed of a train 80 km/h. If it takes 4.5 seconds to cross a tree, how much time it takes to cross a 200-meter length station? তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা বলে দেয়নি। একটি ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার প্রতি ঘন্টা, যদি একটি গাছকে অতিক্রম করতে 4.5 সেকেন্ড সময় লাগে তাহলে একটি 200 মিটার লম্বা স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে আমাদের কি হবে, এখানে দেখো 80 কিলোমিটার প্রতি ঘন্টা না, তাহলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য, লেন্থ অফ দ্য ট্রেন, লেন্থ অফ ট্রেন, ট্রেন যখন গাছ অতিক্রম করবে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। এবার ডিস্টেন্স ইন্টু স্পিড ইন্টু টাইম মানে হচ্ছে আপনার ডিস্টেন্স, তাহলে এখানে ডিস্টেন্স কত হয়েছে, 80 গুণ 5/8, আর এখানে সময় নিয়েছে 4.5। 80 কিলোমিটার যাচ্ছে, এবার এটাকে আমরা মিটার পার সেকেন্ডে আনলাম গতিবেগটাকে, আর এদিকে 4.5 মিটার সময় নিয়েছে, বাই 10 দিয়ে দিলাম, 0 0 কেটে গেল, 9 2 18, 5 9 45 দিয়ে দিলে কাটলে হচ্ছে 4 4 5 20, 5 20 100 মিটার ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার ট্রেনটা 200 মিটার লেন্থ করবে, স্টেশন অতিক্রম করবে, তাহলে 200 যোগ 100, স্টেশন যখন অতিক্রম করবে তখন গতিবেগ আর এই ট্রেনের দৈর্ঘ্য আর স্টেশনের দৈর্ঘ্য যোগ হয়ে গেল, 200 প্লাস 100 বাই হচ্ছে আমাদের কত হবে, ট্রেনের গতিবেগ কত ছিল 80 কিলোমিটার। এবার এটাকে দেখো এটা মিটারে আছে তো, তাই জন্য এটাকে আমরা 5/18 দিয়ে গুণ করে দিলাম, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে কত হবে, 300 × 18টা উপরে গুণ হয়ে গেল, আর নিচে পড়ে থাকলো 80 × 5, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে হচ্ছে 6, 4 এদিকে হচ্ছে 3, আবার এখানে কাটলে 2, এখানে হচ্ছে 9, তাহলে 27/2 মানে হচ্ছে 13.5 সেকেন্ড সময় লাগবে। এটা ভাগ করলে এটাই আসবে 13.5 সেকেন্ড। তাহলে ট্রেনের ওই স্টেশনটা 200 মিটার এ অতিক্রম করতে কত সময় লাগবে ট্রেনটার, 13.5 সেকেন্ড। দ্য অ্যাভারেজ of the largest of the and the smallest three-digit number formed by 0 2 and 4 would be 0 2 এবং 4 দিয়ে তৈরি 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গড় কত হবে, 0 2 আর 4, তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে, লার্জেস্ট, লার্জেস্ট কত হবে 402, স্মলেস্ট হবে হচ্ছে 204, এদের যোগ করে দেবো 6 0 6, তাহলে এবার এদের গড় কত হবে, দুটো সংখ্যা তো, তাহলে 2 দিয়ে ভাগ হবে, 606/2, অ্যাভারেজ কত হবে 303, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 303।
হুইচ নাম্বার গিভস দ্য সেম রেজাল্ট হোয়েন অ্যাডেড টু ওয়ান এক পূর্ণ একের দুই এবং অ্যান্ড হোয়েন দ্য মাল্টিপ্লিড বাই ওয়ান পূর্ণ একের দুই। নিচের কোন সংখ্যাকে এক পূর্ণ একের দিয়ে গুণ করলে এবং সংখ্যাটির সাথে এক পূর্ণ একের দুই যোগ করলে একই সংখ্যা পাওয়া যাবে। দেখো এখানে আমরা ডাইরেক্ট হচ্ছে এ দিয়ে করব, এক্স ধরেও করতে পারি। তো আমরা ধরে নিলাম এক্স যদি করি, এক্স ধরে করি, তাহলে আমরা শর্টেও দেখাচ্ছি, অপশান মেথডেও দেখাচ্ছি, অপশান চেকিং দিয়েও দেখাবো। অপশান চেকিং দিয়ে করলে খুব তাড়াতাড়ি হবে, আর এক্স ধরে করলেও তাড়াতাড়ি হবে। তাহলে যোগ করলে এক পূর্ণ একের দুই মানে কত? এক পূর্ণ একের দুই মানে হচ্ছে 3/2, 2 একে 2 আর 2 একে 3, তাহলে 3/2 সেম রেজাল্ট আসবে, তার মানে দুটো মান সমান হবে। আর এদিকে হচ্ছে এক্স ইন্টু 3/2, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে কত হচ্ছে এক্স এক্স প্লাস 3/2 আর এখানে হচ্ছে 3x/2, এক্সগুলো একদিকে আনছি, তাহলে এক্স মাইনাস 3x/2 ইকুয়াল টু 3/2। তাহলে এখানে হচ্ছে 2x মাইনাস 3x, আর এটা আচ্ছা এদিকে গেলে মাইনাস হবে, বাই 2 ইকুয়াল টু মাইনাস 3/2। 2 কেটে গেল, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 3, এক্স এক্স কেটে গেলে এক্স ইকুয়াল টু এসে মাইনাস মাইনাস কেটে গেলে এক্স ইকুয়াল টু 3। এটা একটা এমনি প্লেন বেসিক মেথড আমাদের। আর অপশান চেকিং করলে দেখো যে কোনো এই সংখ্যাগুলো কোনো নেব আমরা জেনে গেছি 3, তাহলে যে কোনো প্রথমে 1 বসাতে হবে, 2 বসাতে হবে, 3 বসাতে হবে। একের সাথে 3/2 গুণ করে দিলাম, ঠিক আছে, ইকুয়াল টু 3 ইন্টু, সরি প্রথমে যোগ হয়েছিল, আর তারপরটা যে 3/2 গুণ হয়ে গেল। তাহলে এবার এখানে যদি ক্যালকুলেট করি তাহলে কত পাবো আমরা অ্যান্সারটা? যেখানে মিলে যাবে, উভয় দিক সমান হয়ে যাবে, যেখানে উভয় দিকের ভ্যালুটা হচ্ছে আমাদের সমান আসবে। তাহলে 3 দুগুণ 6, 6 3 9/2, আর এখানেও 3 3 9/2, আমাদের দুদিকের ভ্যালু সমান এসেছে না? আরও কোনো ক্ষেত্রে সমান আসবে না। যদি দেখো 1 দিয়ে চেক করো, 1 ইন্টু 3/2, আর এদিকে হচ্ছে 1 প্লাস 3/2, একটা যোগটা আমরা আগে গুণটা লিখে বসেছি, 3/2, আর এখানে যে 2 একে 2 আর একে 3 আর 2 5/2 হবে। তাহলে কোনো ক্ষেত্রেই এটা মিলবে না, ঠিক আছে, একমাত্র 3 গিয়ে অপশান মিলবে। তাহলে রাইট অ্যান্সার হবে কত আমাদের এখানে? 3। In a class 40 students, 1/5 of the total number of students like eat rice, 2/5 of the total number of students like like to eat chapati, and remaining students like eat both. তাহলে what fraction of the total student like eat both? একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে, মোট ছাত্রছাত্রীর 1/5 ভাত খেতে, 2/5 রুটি খেতে এবং বাকি অংশ ভাত ও রুটি উভয় খেতে পছন্দ করে। মোট ছাত্রছাত্রীর কত অংশ ভাত রুটি দুটো খেতে পছন্দ করে সেটা জানতে চাইছে। তাহলে 40 জন ছাত্রছাত্রী আছে, তা আমরা অনেকভাবে করতে পারি, নাম্বার ধরেও করতে পারি, ভগ্নাংশ ধরেও করতে পারি। তাহলে টোটাল ধরলাম 1 অংশ, যেহেতু ফ্র্যাকশন জানতে হয়েছে, টোটাল হচ্ছে 1। তাহলে 1/5 হচ্ছে ভাত খায়, 2/5 অংশ চাপাটি খায়, তাহলে মোট খাচ্ছে কত? 5, 3/5 অংশ খেয়ে ফেললো। আর বোথ খায়, বোথ খাবে কতজন, মানে উভয় খায় কে কে, বিয়োগ হয়ে যাবে 3/5, তাহলে কত হচ্ছে? 2/5। তাহলে 2/5 অংশ হচ্ছে তারা উভয় খাদ্য খায়। এবার কেউ যদি 40 ধরে করো সেটাও হবে, সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে 40 জন রাইস খাবে, রাইস খায় কতজন? 40 জন। 40 জনের মধ্যে 1/5 অংশ রাইস খায়, 1/5, তাহলে কেটে গেল 8, তাহলে 8 জন রাইস খায়। চাপাতি কজন খায়? 40 জনের মধ্যে হচ্ছে 2/5 অংশ, তার মানে হচ্ছে 16 জন খায়। এবার বোথ খায়, বোথ রাইস অ্যান্ড চাপাতি, কজন খাবে? 40 বিয়োগ 8 যোগ 16, তাহলে 24 জন, ঠিক আছে। তাহলে 16 জন খাবে। এবার এটা ফ্র্যাকশানে জানতে চাইছে আমাদের, ফ্র্যাকশান কত হবে? টোটালটা হচ্ছে 40 জন সংখ্যা, তার মধ্যে 16 জন, তাহলে 8 2 16, 5 8 40, তাহলে 2/5, এভাবেও করতে পারো। এখানে কিউব রুটটা জানতে চাইছে আমাদের, বলেছে যে এই সংখ্যাটার কিউব রুট কত হবে। তাকে সংখ্যাটা বলে দিয়েছে যে ঘনমূল বলে দিয়েছে 56। তাহলে 56 যদি ঘনমূল হয়, এখানে খুব সহজভাবে আমাদের এখানে ঘনমূল বের করতে হবে না, ডাইরেক্ট এখানে শুধু জিরোগুলোর হিসাব করতে হবে। তার মানে কি, এখানে হচ্ছে দেখো 56 তো আসবেই, এখানে কটা শূন্য আছে? 3টে, এখানে 1000 আসবে, 1000 মানে হচ্ছে 1000-এর কিউব মানে কত? 10। একইভাবে তাহলে 56/10 প্রথমটা থেকে আসবে, এইটাকে হিসাব করলে পাবো হচ্ছে 56/10। এবার এইটা যখন ক্যালকুলেশন করবো তাহলে প্লাস, এখানে তো 56 অবশ্যই মাথায় আসবে, কিন্তু তলায় কতগুলো শূন্য হচ্ছে আমাদের? তলায় দেখো শূন্যের সংখ্যা হচ্ছে আমাদের 1, দশমিকের জন্য 1, তারপরে 1 2 3 4 5 6, 6টা শূন্য,
ঠিক আছে, 6টা শূন্য মানে 2টো করে শূন্য নাও, 2টোর থেকে একটা করে শূন্য চলে আসবে, বেরিয়ে আসবে, সরি 3টের থেকে একটা করে শূন্য আসবে, তার মানে 2টো শূন্য বেরিয়ে আসবে, 100 হবে। একইভাবে এখানে কটা আছে, 3টে, 3টে 6টা, 3টে 9টা, তাহলে 56 বাই, মানে প্রত্যেকটা থেকে একটা আসলে 1000 বেরিয়ে আসবে আমাদের। তাহলে হচ্ছে 5.6 প্লাস 0.56 প্লাস 0.056, তাহলে অ্যান্সার কত হবে, 6, 5 আর 6 11, 1 হাতে 1, 5 আর 6 11, আর 1 12, 2 হাতে 1, 5 আর 1 6, 6.216, 6.216 হচ্ছে রাইট অ্যান্সার, বি হচ্ছে অপশন রাইট অ্যান্সার। Ruma reads an average rate of 30 pages per hour, while Neera reads at an average rate of 40 pages per hour. If Ruma starts reading a novel at 2:30 and Nina begins reading in identical copy of the same book at 3:20, at what time will they reading the same page? রুমা 1 ঘন্টায় 30টা পৃষ্ঠা এবং নীরা 1 ঘন্টায় 40টা পৃষ্ঠা পড়তে পারে। যদি রুমা 2 ঘন্টা 30-এ একটি উপন্যাস পড়া শুরু করে এবং নীরা ওই একই উপন্যাস 3 ঘন্টা 20-তে পড়া শুরু করে, তবে কটার সময় তারা দুজনে একই পৃষ্ঠা পড়বে এটা জানতে চেয়েছে। তাহলে রুমা কি করছে, 30টা পেজের বই পড়ছে, 30টা পেজ বই পড়তে তার কত সময় লাগছে, 30টা পেজ প্রতি ঘন্টায় পড়ে অ্যাভারেজ হিসাবে। আর নীরা 40টা পেজ পড়ে, এ 30টা এ 40টা পার আওয়ার, এও পার আওয়ারে 40টা পড়ে, 40টা পেজ পার আওয়ারে পড়ে। এবার বলেছে যে এ শুরু করেছে কত, 2:30-এ, আর এ শুরু করেছে 3:20-তে। তাহলে এই যে টাইমটা, এই টাইমটার মধ্যে ডিস্টেন্স কত আছে, ডিফারেন্স কত আছে, 50 মিনিটের ডিফারেন্স আছে। 50 মিনিট বাদে টাইমটা শুরু করেছে, বলছে কোন সময় তারা একই পেজ পৃষ্ঠা পড়বে। তাহলে এই 50 মিনিট পড়া মানে রুমা কিছুটা এগিয়ে আছে, তো এই 50 মিনিটে সে কতটা বেশি পৃষ্ঠা পড়েছে। তাহলে রুমা 60 মিনিটে কটা পৃষ্ঠা পড়ে, 30টা পৃষ্ঠা পড়ে। তাহলে 1 মিনিটে পড়বে 30/60টা পৃষ্ঠা, আর 50 মিনিটে কটা পৃষ্ঠা পড়বে, 30 গুণ 50/60, 2 25, তাহলে 25টা পৃষ্ঠা পড়বে। তাহলে 25টা পৃষ্ঠা রুমা হচ্ছে এগিয়ে আছে। এবার নীরা হচ্ছে 40টা করে পৃষ্ঠা পড়ে। তাহলে রুমার নীরার মধ্যে, নীরা আর রুমা এদের মধ্যে প্রতি ঘন্টার মধ্যে নীরা রুমাকে কতগুলো পৃষ্ঠা করে পিছিয়ে দিচ্ছে, যেই পড়া শুরু করলো একসাথে, যখন 3:20 থেকে যখন একসাথে পড়া শুরু করলো, প্রতি ঘন্টায় 10টা করে পৃষ্ঠা নীরা বেশি পড়ছে। তাহলে এইভাবে যদি চলতে থাকে, 25টা পৃষ্ঠার গ্যাপ পূরণ হয়ে যাওয়া মানেই তাহলে একই পৃষ্ঠায় চলে যাবে। তাহলে এইভাবে চলতে থাকলে ক ঘন্টা লাগবে, প্রথমে 1 ঘন্টায় 10টা, তারপরে 1 ঘন্টায় আরও 10টা, মানে 20টা, আর অর্ধেক টাইম মানে 30 মিনিট, তো 1 ঘন্টায় যদি 10টায় 30 মিনিটে 5টা। তাহলে একইভাবে 2 ঘন্টা 30 মিনিট পরে গিয়ে তাদের কী হবে, সেম পৃষ্ঠা পড়বে। তাহলে 2 ঘন্টা 30 মিনিট মানে কার সাথে যোগ হবে, 3:20-র সাথে। তাহলে 3:20 PM প্লাস 2 ঘন্টা 30 মিনিট মানে 5 ঘন্টা 5:50 PM। তাহলে 5:50, বিকাল 5:50-এ গিয়ে হচ্ছে রুমা আর নীরা একসাথে তারা পেজ পড়বে। এই জায়গাটা আবার বলছি, 1 ঘন্টা, এটা হচ্ছে পার আওয়ার, কিন্তু 1 ঘন্টায় হচ্ছে নীরা রুমার থেকে 10টা করে পেজ এগিয়ে যাচ্ছে, কারণ 40টা করে পেজ পড়ছে আর 30টা, তাই জন্য 10টা করে পেজ বেশি পড়ছে। তাহলে যখন 4:20 বাজবে তখন কী হবে, 10টা পেজের ডিফারেন্স কমবে, তার মানে সেখানে ডিফারেন্স এসে দাঁড়াবে 15। যখন 5:20 হবে তখন ডিফারেন্স এসে দাঁড়াবে 5, আর 5টা পেজ বাকি থাকবে। সেই 5টা পেজের জন্য আধ ঘন্টা সময় লাগবে, সে আধ ঘন্টায় যাবে কোথায়, 30 মিনিট, তাই জন্য এখানে 5:30 এসেছে। তার মানে 4:20-তে পেজের ডিফারেন্স কমে হবে 15, 5:20-তে ডিফারেন্স কমে হবে 5, আর 5:50-এ গিয়ে ডিফারেন্স কমে 0 হয়ে যাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। 3:20-তে যখন স্টার্ট করেছিল তখন ডিফারেন্স ছিল হচ্ছে 25। ওকে, যদি বুঝতে না পারো কমেন্ট করবে। Arun could save 10% of his income, but 1 year later, when his income increased by 20%, he could save the same amount only as before. By how much percent has his expenditure increased? অরুণ তার আয়ের 10% সঞ্চয় করে, 1 বছর পরে তার আয় 20% বাড়ে, কিন্তু তিনি পূর্বের ন্যায় একই পরিমাণ টাকা সঞ্চয় করেন। তার খরচ বৃদ্ধির হার নির্ণয় করো। তাহলে 100% ইনকাম, সেভ, এক্সপেন্ডিচার মানে খরচ, আর সেভ,
তাহলে 100 টাকা ইনকামের হচ্ছে এক্সপেন্ডিচ করছে হচ্ছে 90 টাকা যখন 10 টাকা সেভ করছে। এবার ইনকাম বেড়েছে 120 টাকা, 20% বেড়ে যাওয়ার মানে, কিন্তু তখনও এক্সপেন্ডিচার একই রেখেছে, তাহলে তখন সেভিংস একই রেখেছে, তখন এক্সপেন্ডিচার কোথায় গিয়ে দাঁড়াবে 110। তাহলে এই 90 আর 110 মধ্যে ডিফারেন্স কত 20। তাহলে এই যে 20 টাকা যে ডিফারেন্স হলো, তাহলে এই ডিফারেন্সের জন্য তার ইনক্রিজমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিমেন্ট কত হচ্ছে, ইনক্রিজ কত হচ্ছে 90-র ওপর হিসাব হবে 20 ইন্টু 100, 0 কেটে গেল, তাহলে 200/9, 200 ভাগ করলে কত 9 দুগুণ 18, 2 0 9 দুগুণ 18, তাহলে 22.2/9%, তার এক্সপেন্ডিচার ইনক্রিমেন্ট হয়েছে 22.2/9%।